দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি, প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি আমাদের নতুন যে শ্রম আইনের সংশোধন হচ্ছে এবং একই সাথে আমরা আন্তর্জাতিক যে শ্রম সনদ আছে সেখানে আমরা নতুন করে 3টি বিষয়ে অনুস্বাক্ষর করেছে এবং সেইটার ফলাফল আমাদের শ্রম অধিকারের ক্ষেত্রে, আমাদের শ্রম বাজারে কী ধরনের প্রভাব রাখবে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন নাজমুল হাসান অভি। তিনি শ্রম অর্থনীতিবিদ এবং এই বিষয়েই গবেষণা করে থাকেন। এবং আমার সাথে আছেন মোহাম্মদ সাব্বির হোসেন। তিনি শ্রম বিষয়ক আইনজীবী। শ্রমের বিষয়গুলোর যেই ধরনের আইনি জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি একজন বিশেষজ্ঞ এবং একই সাথে এই বিষয়ে গবেষণাও করেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে আলোচনা করব দর্শক, যে আমাদের শ্রম বিষয়ে যেই নতুন আন্তর্জাতিক মানদণ্ডের ভেতর আমরা ঢুকলাম, আমাদের বিশ্ব যে শ্রম সংস্থা রয়েছে, আইএলও আমরা বলি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার 3টি যে কনভেনশনগুলো আছে সেগুলো আমরা স্বাক্ষর করেছি। মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার কাছ থেকে আলোচনা শুরু করি। এই যে 3টি আমরা কনভেনশন সাইন করলাম, এই দাবিটি বহুদিন ধরে যারা শ্রম অধিকার নিয়ে কাজ করছেন তাদের দাবির ভিতরে ছিল এবং একই সাথে এই বিষয়গুলোকে সাম্প্রতিক সময়ে যে আমাদের সংস্কার কমিশন হয়েছে শ্রম অধিকার বিষয়ক, সেই সংস্কার কমিশনেরও সুপারিশের ভিতরে ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সময়ে অনুস্বাক্ষর করলাম। সো আমাদেরকে একটু প্রথম যদি বলেন যে এই ধারাগুলো কেন গুরুত্বপূর্ণ, কি আছে এই ধারাতে এবং কিভাবে এটা শ্রম অধিকারের সাথে যুক্ত। এই 3টা কনভেনশন যেগুলো আমরা এগুলোর মধ্যে চলে যাই, 3টা কনভেনশনের মধ্যে প্রথমটা হচ্ছে কনভেনশন 155, আরেকটা হচ্ছে কনভেনশন 187, আরেকটা হচ্ছে কনভেনশন 190। এর মধ্যে দুটো কনভেনশন, যেটা কনভেনশন 155 এবং 187, এটা মূলত হচ্ছে আমাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড ইস্যুতে কাজ করে। মানে একজন শ্রমিকের কাজের জায়গার ক্ষেত্রে যে ধরনের স্বাস্থ্য এবং পেশাগত যে বিভিন্ন ঝুঁকিগুলো আছে সেইটা নিরসনে কাজ করে। জি, মূলত কনভেনশন 155 যেটা আছে 155, এটা আসলে নিশ্চিত করে, এটা মূলত বিভিন্ন ফ্রেমওয়ার্কের কথা বলে, যে বিভিন্ন রাষ্ট্র আমরা যেটাকে বলি যে আইএলও সদস্যগুলো বিভিন্ন রাষ্ট্র, তারা আসলে তাদের দেশে শ্রমিকদের শোভন কর্মপরিবেশ আমরা যেটাকে বলি ওটা নিশ্চিত করার জন্য বিশেষ করে স্বাস্থ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে কী কী বিষয়গুলো, কী কী কার্যক্রমগুলো নিবে সেই বিষয়ে বিস্তারিত বলা আছে। আর কনভেনশন 187 সেটা হচ্ছে আসলে বিয়ন্ড ল। এটা আমরা একদম মিনিমাম যেটা বলি আইনে, তার বাইরে আসলে কিভাবে আসলে আরও কী কী নীতিমালা হতে পারে, কী কী প্র্যাকটিস আসতে পারে, এটা আরও কীভাবে আসলে কার্যকরী হয়, এর জন্য এটাকে সাপ্লিমেন্টারি কনভেনশনও বলা হয় 155-এর। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এই দুইটা কনভেনশনকেই কিন্তু আইএলওর ফান্ডামেন্টাল কনভেনশন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে আসলে মৌলিক কনভেনশন। এখন প্রিভিয়াসলি এটা ছিল 8টা কনভেনশন, এই দুইটার সাথে এখন 10টা কনভেনশন হয়েছে। আইএলওর এখন পর্যন্ত যে কনভেনশনগুলো আসছে এর মধ্যে 10টাকে আসলে বাছাই করা হয়েছে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কোনো দেশ স্বাক্ষর করুক বা না করুক, এটা আসলে আইএলও আশা করে সেই দেশগুলো এগুলাকে সম্মান প্রদর্শন করবে আর সেই বিষয়ে সেই অনুযায়ী প্রতিপালন করবে। আর 190 যেটা আছে, যেটা 190, সেই 190 কনভেনশনের বিষয়টিও তো একই রকম গুরুত্বপূর্ণ একটি জায়গা। 190-র ব্যাপারটা আসলে আইএলওর অন্যান্য কনভেনশনগুলোর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, কিংবা আমাদের গ্লোবাল সাউথের প্রেক্ষাপটে বলি, এটা নিয়ে কিন্তু আসলে আমাদের বিশেষ করে ট্রেড ইউনিয়নগুলো কিংবা শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করে তারা কিন্তু খুবই সরব ছিল আর কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করে যাচ্ছিল। আর এটা এমন একটা কনভেনশন ছিল যে আসলে আমরা যে অংশীজনগুলো বলি আসলে শ্রম সেক্টরে কেউই কিন্তু এটার বিরুদ্ধে ছিল না, কিন্তু কোনো কারণে এটা অনুস্বাক্ষরিত হচ্ছিল না। আর এটা খুবই এই কনভেনশনটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, এই কনভেনশনটা মূলত যেটা করে যে কর্মক্ষেত্রে এটা আসলে কর্মক্ষেত্রের সংখ্যাটাকে আরো বিস্তারিত করেছে, এটা আসছি আমি। কর্মক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা কিংবা হয়রানি যাতে না হয়
এই এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করে। আর এটাই হচ্ছে প্রথম আইএলও কনভেনশন যেটা আসলে এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং এটাকে সংজ্ঞায়িত করেছে এবং এটার পরিব্যক্তিটাকে এমনভাবে সৃষ্টি করেছে যেটা শুধুমাত্র আসলে একটা শ্রমিক যে তার কোনো কারখানা কিংবা কর্মস্থলের মধ্যে না, পুরো আসলে তার যাতায়াত থেকে শুরু করে কর্মপরিবেশের সাথে যতটুকু অংশ জড়িত এটা সব কিছুকে আনে এবং তার সাথে সাথে এটা আসলে কিভাবে কার্যকর হবে, বিভিন্ন প্রক্রিয়া, অভিযোগ দেওয়ার প্রক্রিয়া, এটাকে কিভাবে আসলে হয়রানিগুলো কমানো যায় সেই এখানে বিষয়ে সেই আলোচনা বিষয়ে করছি। আলোচনা করা আমি নাজমুল হাসান অভি, তো সাব্বির হোসেন তো খুব বিস্তারিতভাবেই বললেন যে বিভিন্ন কন্ডিশনের ভিতরে আছে। মূল বিষয় হলো যে শ্রম অধিকারের দুটো বড় জায়গা, একটা হলো তার কর্ম পরিবেশের বিষয়। আমি যদি এই তিনটা কনভেনশনকে একভাবে দেখি, কর্ম পরিবেশের বিষয়ে আলোচনা হচ্ছে। একটা হলো যে সে সেখানে সুরক্ষিত আছে কিনা, দুই হলো যে তার সেখানে বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হলে তার সেটার প্রতিকার চাওয়ার অধিকার বা প্রতিকার পাবার অধিকার, বা একভাবে এই ধরনের হয়রানিগুলোকে রোধ করার ক্ষেত্রে ব্যবস্থা থাকবে, এই বিষয়গুলোকে নিশ্চিত করা হচ্ছে। সো এই গুলোকে যখন অনুস্বাক্ষর করা হলো, তারপরে যদি আমি চিন্তা করি যে এখন তো বাংলাদেশ অনুস্বাক্ষর করলো, সুতরাং এখন কি হবে, কি ধরনের পরিবর্তন আমাদের শ্রম খাতের ভিতরে দেখতে পাবো? সব সভা সমিতি ডিসকাশন, মানে যেখানেই আমরা এসব বিষয় নিয়ে আলাপ করি, তো একটা প্রথম ডিসকাশনটা হয় যে 1972 সালে বাংলাদেশ আইএলওর 8টি ফান্ডামেন্টাল কনভেনশন একই বছরে র্যাটিফাই করেছে। তো আসলে আমাদের তার র্যাটিফিকেশনের যেই কনভেনশনের যেই হিস্ট্রি, এই হিস্ট্রিটা কিন্তু এখন থেকে প্রায় 50, 53, 54 বছর আগের, আমরা যদি ওইভাবে চিন্তা করি, এবং লম্বা একটি হিস্ট্রি আমরা স্বাধীনতার পর ইমিডিয়েটলি করেছি। তো যেই 8টা আমরা ইমিডিয়েটলি করেছি, প্রথম দেখতে হবে যে ওই 8টা ইমপ্লিমেন্টেশনে আমাদের অবস্থা কি। লেবার সেক্টর রিফর্ম যেখানে 2020 সালে শুরু হয়েছে, আমি যদি উদাহরণ দিই, কনভেনশন 81, 87 অ্যান্ড কনভেনশন 98, অর্থাৎ যেগুলো রাইট টু অর্গানাইজ, যেটা ট্রেড ইউনিয়ন করা, ভয়েস রেস করা, কালেকটিভ বার্গেনিং করা, হ্যাঁ, তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে অলরেডি কমপ্লেন খেয়েছি, এবং ওইটার প্রেক্ষিতে একটা লেবার সেক্টর রিফর্ম প্ল্যান করা হয়েছে 2020 সালে, 5 বছরের রোড ম্যাপ। যে রোড ম্যাপ নিয়ে প্রতি বছর জেনেভার গভর্নিং বডিতে রিপোর্ট করা হয়, এবং রিপোর্টের ধরন হয় যে আমরা করছি, আমরা করব। তো সবই কন্টিনিউয়াস, উই আর কমিটেড। এখন ওই কমিটমেন্ট যেটা আমার অলরেডি আছে, সেটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করার আগে আমি আরও 3টা কনভেনশন র্যাটিফাই করেছি, যেটা শ্রমিকদের জন্য একটা বড় এন্ট্রি পয়েন্ট, পলিটিক্যালি ভয়েস রেস করা, অ্যাকাউন্টেবল করা, এবং জবাবদিহিতার জায়গা থেকে সরকারি এবং পলিটিক্যাল কমিটমেন্টটাকে আরও শক্তিশালী করার একটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি যে এটার ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমি যদি হিস্ট্রি দেখি, 50, 52, 53 বছরে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। কারণ দিন শেষে পৃথিবীর এমন অনেক দেশ আছে যাদের এর থেকে অনেক কনভেনশন কম স্বাক্ষর করা হয়েছে, সেখানে জিনিসপত্র ঠিকভাবে চলছে। মানে তারা মানে দেশীয় যেই কাঠামো আছে বা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে তা দিয়ে অনেক শক্তিশালী অবস্থানে। এক্স্যাক্টলি, আইএলও বা জাতিসংঘ খুব ভালো মনিটর এবং খুবই ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে সহায়তা করে। বাট একটা দেশের রাজনৈতিক কমিটমেন্ট যদি থাকে, এই কনভেনশন ছাড়াই দেশের এই জিনিসগুলো ঠিক করা সম্ভব, এবং অনেক দেশে এগুলো হচ্ছে। ইউএসএতে কিন্তু ফান্ডামেন্টাল কনভেনশনের মধ্যে 2টা তারা র্যাটিফাই করেছে। বরং কিছু ইম্পর্টেন্ট কনভেনশন ইউএসএতে, যেগুলো গভর্নেন্স কনভেনশন, ফর এক্সাম্পল যেটা নিয়ে আমি বারবার বলি, এমপ্লয়মেন্ট পলিসির কনভেনশন ইউএসএ সাইন করেছে, র্যাটিফাই করেছে। কারণ এমপ্লয়মেন্ট একটা বড় এরিয়া, আমাদের দেশে কিন্তু ওগুলা নিয়ে এখনও ঠিক ওইভাবে ভাবা বা চিন্তা কাজ হয়নি। আর শেষ একটা কথা বলবো এই পয়েন্ট নিয়ে, যে দেখেন, মানে হিসাব খুব সিম্পল, এলডিসি গ্র্যাজুয়েশন হবে, অলরেডি আমার অনেক রিপোর্টিং অব্লিগেশন বাড়বে, আমার ডিউ ডিলিজেন্স, সাপ্লাই চেইন, ইন্টারন্যাশনাল ট্রেড কম্পিটিটিভ হবে। তো তখন আমি হলো যে আরও 3টা অ্যাডিশনাল কনভেনশন ইমপ্লিমেন্ট করার দায়িত্ব নিলাম, এবং যেইখানে আসলে সত্যি কথা যে শ্রমিকের ভাগ্যের আসলে পরিবর্তনটা কতটুকু হবে এই ইনফর্মাল সেট আপে, যেটা 55 বছর ধরে আমরা দেখছি, এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট। বাট আসলে 10টা বছর পর বোঝা যাবে যেই পলিটিক্যাল সরকারই আসুক, যেটাকে আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় কতদূর নিচ্ছে। আমি সেই জায়গাটাতে ভিতরে যদি যাই আলোচনার ভিতরে, তো মানে মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার কাছ থেকেই শুরু করি। যে আমি যখন সত্যিকার অর্থে, যেটা নাজমুল হাসান অভি বলছেন, আমারও অভিমত এটাই, যে আমরা
অনুস্বাক্ষর করা বলতে আসলে কি বোঝায়, কতখানি আমার লিগ্যাল অব্লিগেশন আছে, এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। এবং দুই হলো যে এই লিগ্যাল অব্লিগেশনগুলো যদি আসে তাহলে আমার দেশের আইনি কাঠামোর ভিতরে, আমার দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে, এবং সেটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না, কারণ শ্রম তো মূলত বেসরকারি খাতের ভেতরেই শ্রমজীবীরা আছেন, তো সেইখানে এই অব্লিগেশনগুলো, আইনি যেই আমরা বলছি যে অব্লিগেশনগুলো, এইটা কতখানি আসলে তৈরি হলো? প্রথমত আমরা যখন লিগ্যাল অব্লিগেশনের কথা বলি, যখন একটা দেশ কোনো কনভেনশন অনুস্বাক্ষর করে, এটার মাধ্যমে আসলে তাদের কমিটমেন্টটাই প্রকাশ পায়। এবং যখনই তারা এই অনুস্বাক্ষর করে, তারা কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে চলে আসে। যখন ফান্ডামেন্টাল কনভেনশনের কথা আসে, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল কনভেনশন অনুস্বাক্ষর করার 3 বছর পর থেকে তারা একটা রিপোর্টিং সাইকেলের মধ্যে চলে আসে। যেটা বললো যে রিপোর্ট করতে, অলরেডি আমরা অনেকগুলো কনভেনশনের উপর রিপোর্ট করছি, সেই রিপোর্টের মধ্যে যেটা আসে যে আসলে তারা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করছে, কিভাবে বাস্তবায়ন করছে। আর কনভেনশন সাইন করার যে ইনিশিয়াল 3 বছর সময়টা পায়, এই সময় আসলে প্রস্তুতি সময়টার মধ্যে তাদের মূল দায়িত্ব থাকে তাদের দেশের যে আইন নীতিমালা কিংবা ইনস্টিটিউশনাল মেকানিজম যেগুলো আছে, সেগুলোকে আসলে কার্যকর করা, যাতে করে যে এই কনভেনশনের মধ্য দিয়ে যেই নতুন অধিকার এবং দায়িত্বের কথাগুলো আছে কর্মক্ষেত্রের বিশেষ করে, এগুলোকে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়। আর 3 বছর পর থেকেই তারা রিপোর্টিং মেকানিজমের মধ্যে চলে আসে। আইলোর রিপোর্টিং মেকানিজম কিংবা সুপারভাইজিং মেকানিজম, তত্ত্বাবধান মেকানিজম যেটা আমরা বলি, এটা আসলে মূলত অনেকটা দেশের দায়িত্ব হচ্ছে তারা নিজেরাই পদক্ষেপ নিবে, তারা নিজেদের ভলেন্টারি, হ্যাঁ, তারা পদক্ষেপ নিবে, তারা রিপোর্ট করবে যে আমরা আসলে এতটুকু অগ্রগতি হয়েছে। সেক্ষেত্রে সরকারের দায়িত্ব মূলত রিপোর্টটা করা, কিন্তু সেই রিপোর্টের মধ্যে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ চাইলে তাদের মতামত দিতে পারে, যে তাদের যদি কোনো ভিন্ন মত থাকে তারা আসলে কিভাবে দেখছে। যেমনটা আমাদের অন্য মূল কনভেনশন যেগুলো, আমরা যদি বলি যে ট্রেড ইউনিয়ন করার অধিকার কিংবা কালেকটিভ বার্গেনিং করার অধিকার বা মৌলিক যেই জিনিসগুলো, সেখানেও কিন্তু এখনও অনেক গ্যাপ রয়ে গেছে, বিশেষ করে বাস্তবায়নের দিক থেকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যখন এই রিপোর্টিংয়ের বিষয়গুলো আসে, তখন কিন্তু বিশেষ করে শ্রমিক পক্ষ থেকে এই বিষয়গুলো উত্থাপন করা হয় যে আসলে শ্রমিকদের অধিকার কীভাবে খর্ব হচ্ছে, কীভাবে হয়রানির শিকার হচ্ছে, বিশেষ করে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে, রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে। এই বিষয়গুলোর কারণেই কিন্তু আসলে বাংলাদেশের বিরুদ্ধে আইলো কনভেনশন ভঙ্গের অভিযোগগুলো হয়। সেই কারণেই এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, সেই কারণেই এখন একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাচ্ছে। আর আরেকটা বড় বিষয় যেটা একটু ব্যাখ্যা করতে চাই অর্থনৈতিক দিক থেকে, উন্নত দেশ যেখানে আমাদের বেশিরভাগ পণ্যগুলো রপ্তানি করা হয়, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা চাপ আসছে যে আসলে কর্মক্ষেত্রে শোভন কাজ নিশ্চিত কিংবা মৌলিক অধিকার যেগুলো আছে, আইলো কনভেনশন, অন্য ইউএন কনভেনশন যেগুলো আছে, এগুলো যাতে বাস্তবায়ন হয়। তো এই প্রেশারটা থেকে আর ভবিষ্যতে ট্রেডের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আছে, জিএসপি প্লাস বলি কিংবা অন্য ট্রেড বেনিফিটগুলো যেগুলো বলি, এগুলো ধরে রাখার জন্য আসলে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বা সেইটাকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে মনে করছেন। আমি একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম শ্রম অধিকার বিষয়ে, যে বিভিন্ন আমরা আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করলাম, সেইটার কি অর্থ আসলে বহন করে আমাদের দেশের শ্রমিকদের জন্য, সেই আলোচনা আমরা আবার ফিরবো। একটা ছোট বিরতিতে যাচ্ছি, ছোট বিরতির পরই আবার সেই আলোচনায় আসবো। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। নাজমা হাসান নবী, বিরতির আগে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে এ ধরনের অনেক অনুস্বাক্ষর হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো সেইটার অনুস্বাক্ষর করার ক্ষেত্রে যে কমিটমেন্টটা প্রকাশ পায়, যে প্রতিশ্রুতিটা প্রকাশ পায়, অনেকগুলো সরকার সেই অনুস্বাক্ষর করার পরে, যদি আমি বলি যে 50 বছর আগে, 52 বছর আগে বাংলাদেশ সেটাকে স্বাক্ষর করেছে 8টি কনভেনশন,
কিন্তু সেগুলোর বাস্তবায়নে এখনো দুর্বলতা রয়ে গেছে। এর ভেতর দিয়ে অন্তত পক্ষে প্রায় 10-12টি সরকার চলে গেছে। তো এখন সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি নিরাশাবাদী হতে পারেন। আবার এটাও তো সত্যি যে বাস্তবায়ন করতে গেলে হয়তো এই অনুস্বাক্ষরটা কাজ করবে না। সেইটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের প্রথম অ্যাসেসমেন্টটা দরকার হলো যে এই অনুস্বাক্ষরের ফলে আমাদের দেশের ভিতরে কি ধরনের আইনি পরিবর্তন বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার হবে। শ্রম অধিকার সংক্রান্ত যেই সংস্কার কমিশন আছে তাদের রেকমেন্ডেশন ছিল যে এই জায়গাগুলোতে যেন আমরা স্বাক্ষর করি। আমাদের দেশের যেই রপ্তানি মুখ শিল্পতে আমরা দেখেছি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, যে অন্তত বড় বড় দুটো দুর্ঘটনা তাজরিন এবং তারপর রানা প্লাজা হওয়ার পরে ওই কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সুরক্ষার জায়গাগুলো ভালো হয়েছে। তার অর্থ তো যে এক ধরনের সরকার উদ্যোক্তা, আমি মালিকটা শব্দটা ব্যবহার করি না, আমি উদ্যোক্তা বলি এবং শ্রমিক বলি, তাদের সামগ্রিক যদি একটা মানে অংশীদারিত্ব থাকে তাহলে এই জায়গাগুলোতে উন্নতি করা সম্ভব, তাই না? জি জি জি। তা আমি তৌফিক ভাই একটু বলবো, একটা উদাহরণ দিব। যে ধরেন মানে আমার একটা কারেন্ট এবং অনগোয়িং রিসার্চে যেটা আমরা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি এবং শ্রমিকের প্রোডাক্টিভিটি নিয়ে একটা গবেষণা আমি করছি কর্নেল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সাথে। তো ওইখানে একটা ছোট্ট উদাহরণ দিই। তা আমাদের যে লেবার অ্যাক্ট বা লেবার ল, সেখানে এখনও ধরেন বলা আছে যে টলারেবল টেম্পারেচারে শ্রমিকরা কাজ করতে পারবে, অর্থাৎ সহনীয় যে কোনো তাপমাত্রায় শ্রমিকদের কাজ করা সম্ভব। এখন দেখেন মানে গ্লোবাল ওয়ার্মিং বা ঢাকা শহর বা অন্যান্য অনেক দেশেই কিন্তু এখন স্ট্যান্ডার্ড সেট করা হচ্ছে যে 32 ডিগ্রি 33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রোডাকশন ফ্লোর হলো টলারেবল। এর থেকে বেশি হলে ইনিশিয়েটিভ নিতে হবে, ছুটি দিতে হবে, ব্রেক দিতে হবে। ভিয়েতনামে পরিষ্কারভাবে 32 ডিগ্রিকে চিহ্নিত করা হয়েছে। কাম্বোডিয়া খুবই তাড়াতাড়ি 32 ডিগ্রিকে স্ট্যান্ডার্ড সেট করবে যে প্রোডাকশন ফ্লোরে কর্মক্ষেত্র। কারণ গরম বাড়ার সাথে সাথে কিন্তু রেডিমেড গার্মেন্ট ওয়ার্কারদের অনেক রকমের স্ট্রেস, হেলথ রিলেটেড ইস্যু, যেটা OSH 155-এর সাথে জড়িত, তাদের ফেইন্ট হওয়া, তাদের লং টার্ম অসুস্থতা, এগুলোর অনেক প্রমাণ আছে এবং এগুলো চিহ্নিত হয়েছে সময় অসময়, এবং ওয়ার্কারদের থেকে এগুলো কিন্তু জানা গিয়েছে এবং মালিক পক্ষেরও এটা স্বীকার করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে যদি হয় আপনার কিন্তু এটা কোনো কনভেনশন যদি পাস হয় খুব ভালো, না হলেও কিন্তু এটা এতদিনে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, একটা স্ট্যান্ডার্ড ওখানে সেট করার কথা। আরও গুরুত্বপূর্ণ হলো আমার দুটা কম্পিটিটিভ কান্ট্রি কিন্তু সেট করেছে। ভিয়েতনাম করে ফেলেছে, কাম্বোডিয়া ভেরি সুন করবে। ওরা যখন এটা আমাদের থেকে আগায় যাচ্ছে, স্ট্যান্ডার্ডগুলো সেট করছে, ওদের বায়ারদের সাথে যে বিজনেস কম্পিটিটিভ, ট্রেড কম্পিটিটিভনেস, অটোমেটিক্যালি এটা আমাদের থেকে একটা অ্যাডভান্টেজ। মানে আপনি বলছেন যে আমরা আসলে এখনকার যে বিশ্ব পরিস্থিতি তাতে আমাদের মানে রপ্তানির সাথে সরাসরি যুক্ত হলো কারখানার এই পরিবেশ মানদণ্ডগুলো। কারণ যারা, এটা শুধুমাত্র কিছু দেশের ব্যাপার না, ওইখানকার যারা ক্রেতা আছেন, খুচরা ক্রেতা আর কি, যারা ভোক্তা আছেন, তারাও এই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সচেতন হচ্ছেন। ফলে ওইখানে যারা আমাদের যেই ক্রেতাগুলো ওখান থেকে নিয়ে তারপর বিপণন করছেন, তারাও এটাকে ইগনোর করার তো জায়গা নেই। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেকেন্ড যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, দেখেন স্বাক্ষর করা সবসময় যে ভেরি কুইক পলিটিক্যাল উইন। মানে আমি একটা জিনিস স্বাক্ষর করছি, আমি এখন নিউজে বলছি পুরো এশিয়ায় সর্বপ্রথম দেশ বাংলাদেশ যে সব কয়টা নতুন 2টা সহ ফান্ডামেন্টাল কনভেনশন সই করেছে, আর কোনো দেশ নাই। কিন্তু ওইটা কি বলা হয় যে পুরো এশিয়ায় যতগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি আছে, মিনিমাম ওয়েজের কি অবস্থা শ্রীলঙ্কায়, কাম্বোডিয়া, ভিয়েতনামের, ইন্দোনেশিয়ায়, কালেকটিভ বার্গেনিং অ্যাগ্রিমেন্টের কি অবস্থা ওইসব দেশে, এবং সাউথ এশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশে এমপ্লয়মেন্ট প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন স্কিমসের কি অবস্থা। তো আপনার আসলে এটা নিয়ে কথা হওয়া দরকার, রিগার্ডলেস অফ ওয়েদার উই সাইন দ্য কনভেনশন অর উই নট। হ্যাঁ, আমি যেটা বারবার বলি যে আমাদের দেশের মানুষের চাকরি নাই, তো আমাদের দেশে জব ক্রিয়েশন হইতে হবে সব থেকে প্রথম ফোকাস অ্যান্ড লং টার্ম ফোকাস। অবশ্যই ডিসেন্ট ওয়ার্ক এবং এই কনভেনশন এটার পাশাপাশি কাজ করতে হবে। কর্মক্ষেত্র ফর্মাল কয়টা সেক্টর আছে, আপনি এগুলো যত কনভেনশন পাস করছেন কয়টাকে আপনি ইনফর্মাল সেক্টরে ইমপ্লাই করতে পারবেন? এবং দ্বিতীয় যেটা ইনফর্মাল সেক্টরে তো এগুলো খাটবেই না। দ্বিতীয় যেটা আছে যেই অভিযোগটা অনেক সময় তৈরি পোশাকের মতন, যেটা আমাদের মোর প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্র, জি জি জি, রপ্তানিমুখী যারা আছেন,
তারা বলবেন যে এটা শুধুমাত্র আমাদের উপরেই তো আসলে জি। চাপিয়ে দেওয়া না, হচ্ছে, আপনি যদি কিন্তু- খুব সাদাভাবে চিন্তা করেন, এটা কিন্তু মানে এটার মধ্যে যে পুরোপুরি মিথ্যা কথা তা কিন্তু না, কারণ এগুলো এমপ্লয় করবে সবই ফর্মাল সেক্টর, এক্সপোর্ট লিডিং সেক্টর, যেগুলা ফর্মালি লোকজনকে এমপ্লয় করছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য সেক্টর যেটা 84% এক্সপোর্ট জেনারেট করে? দ্যাট ইজ দ্য অনলি সেক্টর। আমি মোহাম্মদ সাবির হোসেন আপনার কাছে যদি বলি, আইনি জায়গা থেকে যদি আপনি দেখেন, মানে এই সনদগুলো তো অনেক ক্ষেত্রে এক ধরনের আকাঙ্ক্ষার মতো, অ্যাসপিরেশন, এবং সেই অ্যাসপিরেশনকে আবার আমরা বলি যে এটাকে আইনের দিক থেকে ট্রান্সলেট করতে হবে। সেইটা যদি করতে হয়, আমাদের যেই শ্রম আইন আছে বা কারখানা আইন আছে, সেই জায়গাগুলোতে এইটার পরিবর্তন দেখতে হলে আমাদের আসলে কি ধরনের, মানে কোনো ধরনের আইনি সংস্কারের দরকার রয়েছে কিনা, এবং সেইটা সরকার যখন সাইন করলো বা শ্রম অধিকার যে সংস্কার কমিশন আছে তারা এইটা সংশ্লিষ্ট দেশের ভেতরে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামোতে কোনো সংস্কার কথা বলেছেন কিনা? একটা কনসেপ্টের কথা বলে নিতে চাই, বিশেষ করে আমরা অধিকার নিয়ে যারা কাজ করি। একটা লাইন আছে যে আসলে রাইটস ক্যানট ওয়ার্ক ইন সাইলো। আমরা আসলে অধিকারগুলোকে আসলে আলাদাভাবে ভাবতে পারি না যে একটা অধিকার দিব, একটা অধিকার দিব না। এখন নতুন কনভেনশনগুলো যেখানে আসছে, এখানে আসলে মূলত কর্মক্ষেত্রে নিরাপত্তা কিংবা সহিংসতা, হয়রানি, এই বিষয়গুলোর কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যদি আসলে মৌলিক আরও যে বিষয়গুলো আছে, হ্যাঁ, বিশেষ করে ইউনিয়ন করার অধিকার, কালেকটিভ বার্গেনিং করার অধিকার, কিংবা মোটা দাগে আসলে শ্রমিকদের যে বিষয়গুলো, ওগুলো উত্থাপন করা, ওগুলো নিয়ে আলোচনা করা, ওগুলো নিয়ে সামাজিক সংলাপ করি কিংবা যৌথ দর কষাকষি বলি, এই সকল বিষয়ের ভাবে, কিংবা প্রতিদিন যে কর্মক্ষেত্রে যে বিষয়গুলো আছে এগুলাই উত্থাপনের যদি সুযোগ না পায়, সেক্ষেত্রে যদি বাধা থাকে, ভয়ভীতি থাকে, আসলে কোনো অধিকারই আসলে বাস্তবায়ন হবে না। আর আমি আরেকটা উদাহরণ দিব যে আসলে এটাও সত্যি কথা যে আমাদের অর্থনীতিতে বেশিরভাগই, সিংহভাগই হচ্ছে আসলে ইনফর্মাল সেক্টর। তার সেই ক্ষেত্রে সেই শ্রমিকদের আসলে এই কনভেনশন বলি বড় অংশের শ্রমিকরা আসলে এর বাইরে রয়ে যাবে। হ্যাঁ, এর বাইরেই রয়ে যাবে। এখন আসলে এটা আমরা যদি অন্যান্য দেশের উদাহরণ দেখি, সেই ক্ষেত্রে ইনফর্মাল সেক্টর বলি কিংবা সেমি ইনফর্মাল সেক্টর যেগুলোকে বলি, তারা আসলে কিভাবে এর সুযোগগুলো নিচ্ছে। আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার নিচ্ছিলাম, বিশেষ করে বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টরের একটা ইউনিয়নকে। তো তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের তো অনেক মেম্বার কিংবা শ্রমিকরা বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে কাজ করে, যখন আপনারা দেখেন যে এখানে নিরাপত্তা ঝুঁকি আছে, তখন আপনারা কি করেন? তারা বললো যে আমরা মালিক পক্ষ কিংবা কন্ট্রাক্টর যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে এভাবে যদি ওয়ার্কাররা কাজ করে একটা বিপদ ঘটতে পারে। তো আমি তখন বললাম যে আসলে তখন যদি তারা যথাযথ পদক্ষেপ না নেয় তখন কি করেন? আমরা বলে যে আমরা তখন হয়তো ডাইফির সাথে যোগাযোগ করি, যাদের আসলে এখানে পরিদর্শনের দায়িত্বটা। ডাইফিকের সাথে যোগাযোগ করলে যেটা হয় যে অনেক ক্ষেত্রেই তাদের আসলে পর্যাপ্ত লোকবল না থাকার কারণে, কিংবা তাদের সো কল প্রায়োরিটি সেক্টর, তারা আসলে কোথায় ইন্সপেকশনে যাবে? এত হাজার হাজার প্রতিষ্ঠান, আমাদের ইন্সপেক্টরের একজন ইন্সপেক্টরের দায়িত্বে এত বড় এরিয়া, সে দেখা গেছে যে একটা ভিজিট করার পর নেক্সট ভিজিট করতে কয়েক বছর, এক বছর চলে যায়। তো এরকম ছোট ছোট যে ইনফর্মাল সেক্টর আছে কিংবা অন্য যে সেক্টরগুলো আছে, সেখানে অভিযোগ পাওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত যে কোনো পদক্ষেপ নেবে, ইন্সপেকশনে যাবে, এটা হয় না। আর এই কারণেই দেখা যায় যে আসলে অনেক সময় বড় ঝুঁকির সৃষ্টি হয়। বিশেষ করে রানা প্লাজার ক্ষেত্রে আমরা যেটা শুনে থাকি যে এই বিল্ডিংয়ে ফাটল কিন্তু আগেই দেখা গেছে। সেখানে শ্রমিকদের আসলে এই বিষয়গুলো দেখার পরেও কতটুকু আওয়াজ, তারা যদি আসলে সঠিক সময়ে এই বিষয়ে আলোচনা করতে পারতো, আওয়াজ তুলতে পারতো, মালিকপক্ষ যদি তাদের সাথে ওরকম একটা আলোচনার মনোভাব রাখতো, তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা হতো না, আর হলেও এত প্রাণহানি হতো না। দর্শক, একটা ছোট বিরতি যাচ্ছি, আলোচনা আবার ফিরবো। জানতে চাইবো বাংলাদেশের শ্রম অধিকার উন্নত করার ক্ষেত্রে যেই পদক্ষেপ নতুন আসলো, তার পাশাপাশি আর কি পদক্ষেপ নিয়ে এগুলোকে বাস্তবভাবে প্রয়োগ করা যাবে। আমাদের সাথে থাকবেন, আমরা আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। সাব্বির হোসেন, আমরা বিরতির আগে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করছিলাম। আমি যদি একটু আপনার কাছ থেকে এই যে নতুন অনুস্বাক্ষর হলো এবং আগের যেই পেন্ডিং অনেকগুলো জায়গা আছে তার ভিতরে চিন্তা করি, তাহলে আপনি রাজনৈতিক দলের কাছ থেকে সামনের দিনে যে নির্বাচন আসছে, শ্রমিকরা তো একটা বড় ভোটার অংশ, তাই না? ভোটের একটা তো অন্তত সিগনিফিক্যান্ট পোর্শন তো তারাই হবেন, সুতরাং তাদের অধিকারগুলো তো রাজনৈতিকভাবে অনেক অগ্রগামী থাকার কথা। পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমরা দেখি। তো আপনার কাছে যদি পরামর্শ চায় কেউ, কোনো রাজনৈতিক দল, যে আমি শ্রমিক অধিকারকে সামনে আরও এগিয়ে নিতে চাই, সেইটাকে আরও বড় জায়গায় আমি ফোকাস করতে চাই, আপনার মতে কোন কোন জায়গাগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জায়গা পাওয়া উচিত? এই ক্ষেত্রে আসলে আমার পরামর্শ থাকবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যে অবশ্যই আমাদের শ্রম কমিশন এখন যে কাজগুলো করছে, আর বিশেষ করে যে সুপারিশগুলো এসেছে বিভিন্ন অংশীজন থেকে, ইনক্লুডিং ওয়ার্কার সাইড, আরেকটা হচ্ছে যে বাস্তবায়নের দিকে খুবই গুরুত্ব দিতে হবে। আর বিশেষ করে আমাদের ফর্মাল সেক্টরের বাইরেও ইনফর্মাল সেক্টরের শ্রমিক যারা আছে তাদেরকে বিশেষ করে তাদের শোভন কাজ, সামাজিক নিরাপত্তার ব্যাপারটা, কারণ দেখা যায় যে তারা অনেক বছর কাজ করার পরেও যখন অসুস্থ হয়ে যায় কিংবা কোনো দুর্ঘটনার শিকার হয়, তাদের আসলে তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। আমরা দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শ্রম আইনের অধীনে কোনো বড় দুর্ঘটনা হোক কিংবা মৃত্যু যদি ঘটে, একটা কম্পেনসেশন পায়, কিংবা মালিক পক্ষ থেকে হোক কিংবা বিভিন্ন মহল থেকে হোক একটা কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়। কিন্তু ইনফর্মাল সেক্টরের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুযোগ নেই। তো তাদেরকে আসলে কিভাবে সামাজিক সুরক্ষার মধ্যে আনা যায়, এটা একটা বড় বিষয় হতে পারে যেটা আসলে শ্রমিকরা রিলেট করতে পারবে। নাজমুল হাসান নবী, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যতখানি আমরা বিভিন্ন বিষয়ের বাস্তবায়নের জায়গায় থাকবার কথা সেটা ততখানি থাকতে পারি নাই, যদিও আমাদের কমিটমেন্ট করার ক্ষেত্রে আমরা হয়তো আমাদের ইতিবাচক রেকর্ড রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আপনারা মানে কোন ধরনের পদক্ষেপগুলোকে আপনি ইমিডিয়েটলি বলবেন যে এটা করা সম্ভব? এবং একটা তো বড় সংকটের জায়গা আমি দেখি, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমাদের ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে, তখন শ্রমিকের অধিকারের বিষয়ের জায়গাগুলো আসে নাই। একটা হতে পারে যে এই বিষয়গুলো এমনিতেই তারা এগ্রি করতো, এটাকে ওইখানে নিয়ে যাওয়ার দরকার নাই কারণ ঐকমত্যটা ওখানে ছিল। দ্বিতীয়ত হতে পারে যে এটা অতখানি গুরুত্ব পায় নাই। তবে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে যেহেতু শ্রম অধিকার সংস্কার কমিশন যেটা তৈরি করা হয়েছিল, এখানে যারা উদ্যোক্তা শ্রেণীর আছেন, যারা শ্রমিক শ্রেণীর আছেন, যারা শ্রম বিষয়ে বিশেষজ্ঞ আছেন, এটা একটা মিলিত গ্রুপ ছিল। এক ধরনের রিপ্রেজেন্টেশন তো সব পক্ষের ছিল। সুতরাং যেই সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়নের গতিতে তো সেই ধরনের বড় প্রতিবন্ধকতা আসার কারণ নেই নাকি? শ্রম কমিশনের এক্সারসাইজটা খুবই ভালো ছিল, যে 6 মাস যেই পরিমাণ স্টেক হোল্ডার এবং অংশীজনদের সাথে ডিসকাশন এবং ওনারশিপের জায়গায় এটা সবাইকে ওন করেছে। আমি ব্যক্তিগতভাবে তখন আইএলওর ভিতর থেকে ওখানে ফোকাল হিসেবে সাপোর্ট দিয়েছি।
তো আমার ওই পুরো প্রসেসটাই খুব সচ্ছল এবং খুব স্পন্টেনিয়াস লেগেছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে আমাদের একটা প্রবণতাও আছে যখন আমরা পলিসি ডকুমেন্ট এবং স্ট্র্যাটেজি করি, এখান থেকে একটু বেরোতে হবে। আমি যদি একটা ডকুমেন্টে 200 রেকমেন্ডেশন 100 প্রায়োরিটি দেই, এটা যখন একজন রাজনীতিবিদ হাতে নেবেন, পলিসি মেকার, দ্যাট পারসন উইল বি কনফিউজড, যে ওভারওয়েলমড এবং এখানে আমি কোথা থেকে কি করব। এবং তখন অ্যাজ অ্যান ইকোনমিস্ট আপনার অপশন যত বেশি, আপনার এরর হওয়ার চান্সও তত প্রবাবিলিটি উইল বি হায়ার, যে আপনি রাইট প্রায়োরিটিকে না বেছে রং কোনো প্রায়োরিটি, সব প্রায়োরিটি রাইট, বাট যেটা ইমিডিয়েট প্রায়োরিটি সেটাকে না বেছে হয়তো একটু লেটার ইমিডিয়েট, মানে সবই হয়তো ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি প্রায়োরিটি কোনটা। অ্যাবসলিউটলি, and also timeline is important. আপনি বুঝতে হবে যে আমার 5টা সেট অফ প্রায়োরিটি দিব আমি ফর নেক্সট 5 ইয়ার্স। তারপর সংস্কার কমিশনের একটা সেকেন্ড ভার্সন অফ রিপোর্ট বের হবে, যেটা প্রোগ্রেস দেখে নেক্সট 5টা প্রায়োরিটি কি, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, ডাজন্ট ম্যাটার, ইট হ্যাজ টু বি স্টেপ বাই স্টেপ প্রসেস। ইট ক্যানট বি যে 200 এরিয়াতে আমাদের কাজ করতে হবে। দ্যাট 200 এরিয়া উই অল নো ফ্রম লাস্ট 60 ইয়ার্স, যে হ্যাঁ ওই 200 এরিয়া গত 60 বছর ধরেই ইম্পর্টেন্ট। তাহলে এখন একজন রাজনীতিবিদ করবে কি? তো এটা আমাদের ঠিক করতে হবে। কোনো কমিশনের রিপোর্ট আমরা দেখেছি যারা টাইমলাইন বেঁধে দিয়েছেন যে শর্ট টার্মে কোনটা নিতে হবে, কোনটা মিডিয়াম টার্মে, কোনটা লং টার্মে, হয়তো কোনটা একটু লম্বা সময়, যে প্রথম বলেছেন যে 6 মাসের মধ্যেই। এক্স্যাক্টলি, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে দুর্নীতি দমন কমিশনে একদম পরিষ্কারভাবে বলা আছে যে এগুলো আপনি 6 মাসের ভিতর করতে পারবেন, 1 বছরের ভিতরে এগুলো করতে পারবেন। সো ওই রকম কি একটা অ্যাপ্রোচ সেকেন্ড রাউন্ড অফ এক্সারসাইজ দরকার? অ্যাবসলিউটলি। 1 নাম্বার হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ এক্সারসাইজ, 2 নাম্বার হচ্ছে ট্র্যাক করা, যে আসলে যেগুলো আমি বলেছি সেগুলা আর্লি সাইন কি, যে আসলে ওয়্যার আর উই ল্যান্ডিং। আমি যে বলেছি ওয়েজ ঠিক করতে হবে, তো আসলে ওয়েজ নিয়ে কি আসলে কি কি হয়েছে ওই কমিশনের রিপোর্টের রিফ্লেকশন হিসেবে। হ্যাঁ, আর্লি সাইন্স দেখে কিন্তু আপনি বুঝবেন যে কোনটা নিয়ে কমিটমেন্ট হাই, কোনটা নিয়ে কমিটমেন্ট লো, কোনটাতে পুশ দরকার, কোনটাতে পুল দরকার, সেই ট্র্যাকিংটা দরকার। আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে সাজেশন যদি আমাকে দিতে হয়, আমার খুব 4টা সলিড সাজেশন। একটা হচ্ছে বাংলাদেশের প্রবলেমটা একটা ক্লাসিক্যাল ইকোনমিক প্রবলেম অলওয়েজ, যেখানে চাকরি নাই এবং প্রচুর লেবার সাপ্লাই। এখানে লেবার এক্সপ্লয়েটেড হওয়ার সম্ভাবনা সবসময় হাই থাকবে, কারণ সবসময় তো আমার যোগান বেশি, এবং আমার তুমি না করলে আরেকজন আছে, তুমি না করলে আরো 10 জন বসে আছে এর থেকে কম বেতনে চাকরি করার জন্য। সেই জন্যই কি রেগুলেটরি মানে যেই মেকানিজমটা, ওভারসাইটটা বলি আমরা, রেগুলেটরি ওভারসাইটকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু তৌফিক ভাই, শ্রমিক যদি বলে যে আমি 18 ঘন্টা কাজ করে এই বেতনেই হ্যাপি, আমি যদি বলি যে আমি ফ্যাক্টরিতে যতই গরম হোক আমি কাজ করবই, কারণ আমার কাজ না করলে আমার ফ্যামিলি রান করবে কে, তো এটা বললে তখন রেগুলেশন দিয়ে কি হবে? এখন শ্রমিক এটা কেন বলে? কারণ শ্রমিক জানে যে তার অন্য কোনো অপশন নাই, সে আরো 5টা জায়গায় চাকরি পাবে না, কারণ আর 5টা জায়গায় চাকরি নাই। এইটা হলো লঙ্গার টার্ম ফ্রি। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে শুনি যে উনি যেটা বলছেন অর্থনীতিবিদ হিসেবে, যে আমার যদি একটা বড় সাপ্লাই থাকে, আমার তো আসলে মানে শ্রম অধিকারকে সমুন্নত রাখার ব্যাপারে কোনো আইনি মানে পদক্ষেপ কেমন হওয়া উচিত? একটা লাইন আছে যে দ্য বিউটি অফ হিউম্যান রাইটস ইজ টু গেট টু রাইট টু চুজ। এখানে আসলে চুজ করার অপশন থাকতে হবে। অভি ভাই যেটা বললেন যে আসলে এখন আমাদের বেশিরভাগ শ্রমিকদের হাতে অপশন নেই, হ্যাঁ অপশন নেই। তো আইনির দায়িত্বটা যেটা হবে যে আসলে রাষ্ট্রকে এখানে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে কতটুকু কঠোর হবে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। তারা কি দিন শেষে পুঁজির কাছে মাথা নত করবে কিনা, দিন শেষে কি মানে অর্থের কাছে থেমে যাবে কিনা। কারণ এই যতই আইনি পদক্ষেপের কথা বলি, দিন শেষে কিন্তু সিদ্ধান্তগুলি কঠিন হলে এটার একটা প্রভাব আছে। আর বিশেষ করে যারা আমরা এমপ্লয়ার বলি, তাদের রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির সিদ্ধান্তের ক্ষেত্রে কতটুকু ভূমিকা এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো এটা একটা বড় বিষয় যে এটাকে অতিক্রম করে কতটুকু শ্রমিকদের পক্ষে কাজ করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি আরো কয়েকটি বিষয় বলছেন। আমার কথা খুব সিম্পল, শ্রমিককে পয়সা দেন, দে উইল ডিসাইড হাউ টু ডু, হোয়াট টু ডু, হাউ টু লিভ। কারণ এটা ফিক্স করার ইজিয়েস্ট এবং কুইকেস্ট টুল হলো মিনিমাম ওয়েজ নিয়ে কাজ করা, সেটাকে আপগ্রেড করা, রিভাইজ করা। আপনি যদি কম্পিটিটিভ কান্ট্রিতে দেখেন, একমাত্র বাংলাদেশে, ভিয়েতনাম, কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলোর মধ্যে শুধু আরএমজি, অন্যগুলা বাদ দেন, যে ওই দেশগুলো 1-2 বছর পর পর মিনিমাম ওয়েজ রিভাইজ হয়, আমাদের 5-7 বছরও হয় না। এবং যেটা হয় সেটারই বা কী অবস্থা, হোয়াট এভার। যেটা খুব গুরুত্বপূর্ণ, ট্রেড ইউনিয়নের রোলটা
খুব ভালো করে এখানে সরকারকে বুঝতে হবে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে বুঝতে হবে এবং মালিক পক্ষের বুঝতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাদার স্পিক টু দ্য ওয়ার্কার্স ডাইরেক্টলি টু নো হোয়াট দে ফিল। আমি 5টা 5 তারকা হোটেলে অনুষ্ঠান করে 20 জন ট্রেড ইউনিয়ন লিডার এবং 20 জন এমপ্লয়ার লিডার এবং গভর্নমেন্টকে নিয়ে আলোচনা করে আমি বুঝতে চাচ্ছি ওয়ার্কার কেমন আছে, কিন্তু আমি 50টা ওয়ার্কারের সাথে কথা বলি না। তো ওই প্রসেস থেকে আমাদের একটু বেরোতে হবে, ওই ব্যুরোক্রেটিক প্রসেস থেকে বের হয়ে ডিরেক্ট আমার ওয়ার্কারের সাথে কথা বলা, সার্ভে করা। এবং অনেক ক্ষেত্রে মানে আপনি যেটা বলছেন যে ট্রেড ইউনিয়নের নেতারা আসলেও রিপ্রেজেন্ট করছেন কিনা, অ্যাবসলিউটলি। যে আমি কয়টা ট্রেড ইউনিয়ন নেতা আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করে, আর কয়টা ট্রেড ইউনিয়ন লিডার ওয়ার্কারের সাথে যে ফিল্ডে কাজ করে, এগুলোকে একটু বিবেচনা করার ব্যাপার আছে সরকার পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর পক্ষ থেকে, যে আমরা কি আসলে রাইট পার্সনগুলোকে রাইট জায়গায় নিচ্ছি কিনা, যেটার মধ্যে সোশ্যাল প্রোটেকশন, যেটার মধ্যে ফিসক্যাল স্পেস ফর ইমপ্রুভিং ওয়ার্কার্স কন্ডিশনস, এগুলা নিয়ে চিন্তা করতে হবে। একটা সেন্ট্রাল ব্যাংকের পলিসি ক্যান নট বি সো লেবার ব্লাইন্ড। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমার মনে হয় দর্শক আজকের আলোচনা থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসলো। একটা বড় ইতিবাচক পদক্ষেপের দিকে অন্তর্বর্তীকালীন সরকার গেছে। আমাদের আন্তর্জাতিক যে সনদ আছে সেখানে অনুস্বাক্ষর করা হয়েছে, যেটা শ্রম অধিকারের ক্ষেত্রে, সেটার জবাবদিহিতার ক্ষেত্রে একটা বড় দরজা হয়তো তারা খুলে দিয়েছেন। কিন্তু এখনও বাস্তবায়নের জায়গা থেকে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে সেখান থেকে আমরা যেটুকু বুঝি, সেখানে হলো যে অনেক পথ পাড়ি দেওয়ার আছে যদি আমরা সত্যিকার অর্থে শ্রম অধিকার এইসব ক্ষেত্রে সমন্বিত করতে চাই। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে কর্মসংস্থান তৈরি এবং সার্বিকভাবে আমরা যদি আমাদের যারা শ্রমিকরা আছেন তাদের দর কষাকষি, তাদের যে ন্যূনতম মজুরি এবং সামগ্রিক অর্থনৈতিক নীতির ভিতরে কর্মসংস্থানকে একটা অগ্রাধিকারে রাখা, এই জায়গাগুলোতে একটা বড় আমাদের রাজনৈতিক কমিটমেন্টের দরকার আছে। এবং সামনে যে নির্বাচন আসছে সেখানে শ্রম অধিকার এবং কর্মসংস্থান একটা বড় জায়গা পাবে, এই আশা আমরা করতেই পারি। কারণ দিন শেষে যদি গণতান্ত্রিক পথে আমরা হাঁটি, তাহলে ভোটের জায়গায় যদি আসতে হয়, তাহলে শ্রমিকদের অধিকারকে বাদ দিয়ে, তাদের কর্মসংস্থান, তাদের মজুরি, তাদের জীবনযাত্রার মানকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলই আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে বিজয়ী হওয়া সম্ভব না। সুতরাং আমাদের আশা থাকবে বাংলাদেশের যে বড় জনসংখ্যা আছে যারা শ্রমিক, মূলত তাদের অধিকার, তাদের জীবনযাত্রা, তাদের কর্মসংস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকে আলোচনা শেষ করছি দর্শক। কেমন আছে অর্থনীতিতে আমরা আবারও জানতে চাবো যে আমাদের দেশের মানুষ কেমন আছেন, কী ধরনের পদক্ষেপ আমাদের অর্থনৈতিকভাবে নেওয়া উচিত যেন আমাদের অর্থনীতি উন্নতি হয় এবং একই সাথে আমাদের দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।